প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি পুলিশকে ঘুরে দাঁড়াবার কথা বলছি। গত প্রায় 11 মাস যাবৎ পুলিশের উপর যে পরিমাণ হামলা, অত্যাচার, নির্যাতন হচ্ছে, এখান থেকে পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে। আপনি যদি দেখেন যে গত 2024-এর 5 অগাস্ট থেকে আজ পর্যন্ত পুলিশের উপর হামলা, নির্যাতন বন্ধ নেই। যে পুলিশ আমাদের শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখে, আমাদের নিরাপত্তা দেয়, সেই পুলিশ আজকে টার্গেটেড। পুলিশকে ঘুরে ঘুরে দাঁড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঘুরে কিভাবে দাঁড়াতে হবে? প্রথম ঘুরে দাঁড়ানোটা পুলিশ হত্যার বিচার। এগুলো নতুন করে আর বলবার কিছু নেই। গত 5 অগাস্ট, সেই দিন 5 আগস্ট, বাংলাদেশের এমন কোনো থানা নেই হামলার শিকার হননি। এমন কোনো পুলিশ দেখলেই সেদিন হামলার শিকার হয়েছেন 5 থেকে 8 অগাস্ট। এবং তৎপরবর্তীকালেও পুলিশের উপর সীমাহীন হামলা, নির্যাতন হয়েছে। গত জুলাই অগাস্টে পুলিশ হত্যা হয়েছে, শত শত হাজার হাজার পুলিশ হত্যার শিকার হয়েছে। সেই হত্যার বিচারের বাণী নীরবে কাঁদছে। পুলিশের কথা যখন আমি বলি, আমার বারবার মনে পড়ে যায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এক অভিযোগে কিছুক্ষণের মধ্যে পুরো থানার পুলিশ সব পুড়িয়ে মারার কথা। এরকম শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। এবং আজও পুলিশের উপর কারণে অকারণে হামলা, থানায় হামলা, থানা ঘেরাও বসে নেই। এই যে আজকে একটি ঘটনা এখন পর্যন্ত চলমান রয়েছে, যে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর থানার ওসির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এটি সংবাদ মাধ্যমের খবর। থানার ওসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক পার্টির উপরে হামলা করেছে। এরা বাংলাদেশের সংবাদ মাধ্যম কিংবা তারা যারা আন্দোলনকারীরা পটিয়া থানা ঘিরে রেখেছে। আমি যে মুহূর্তে এই ভিডিওটা করছি সেই মুহূর্ত পর্যন্ত জানি যে পটিয়া থানা এবং চট্টগ্রাম কক্সবাজার রোড বন্ধ। হামলার কথা বলা হচ্ছে, পটিয়া থানার ওসি তাদের উপরে বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপির উপর হামলা করেছে। এই হামলায় কমপক্ষে 20 জন বলে আহত হয়েছেন। অভিযোগ করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে। ঘটনা সূত্রপাত মূলত রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি দীপঙ্কর দেকে ধরে পটিয়া থানায় সুপোর্দ করতে গেলে গ্রেপ্তারে অস্বীকৃতি জানায় পুলিশ। এ সময় ওই থানার ওসি জাহেদ মোহাম্মদ নাজমুল নূর পলাশের আক্রোশের শিকার হতে হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। তবে পুলিশ বলছে, থানার ভেতরে ওই ছাত্রলীগ নেতাকে মারধর করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধস্তাধস্তির সময় 3-4 জন পুলিশ সদস্য আহত হন। ঘটনা, একজন ছাত্রলীগ নেতাকে এই বৈষম্য নামের একটি গোষ্ঠী, এনসিপি নামের একটি গোষ্ঠী ছাত্রলীগ নেতাকে টার্গেট করে তারা ধরে থানায় নিয়ে গেছে। কি করতে হবে? এই ছাত্রলীগ নেতাকে অ্যারেস্ট করতে হবে। থানা দেখে, পুলিশ দেখে এই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা নেই। কেন অ্যারেস্ট করবে? মামলা না থাকলে কেন একজনকে অ্যারেস্ট করবে? আর অ্যারেস্ট করানোর কে? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি কে লাইসেন্স দিয়েছে? সারা দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং এর সাথে যোগ দিচ্ছে বিএনপি, ছাত্রদল, জামাত। তারা একযোগে পুলিশকে বাধ্য করছে, পুলিশকে চাপ প্রয়োগ করছে যে অ্যারেস্ট করতে হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেই হোক, তাকে অ্যারেস্ট করতে হবে। কেন? বৈষম্যকে কি এই অ্যারেস্ট করার লাইসেন্স দেওয়া হয়েছে? এনসিপিকে লাইসেন্স দেওয়া হয়েছে? ছাত্রদল, যুবদল, বিএনপিকে লাইসেন্স দেওয়া হয়েছে? জামাত শিবিরকে লাইসেন্স দেওয়া হয়েছে? আইন তার নিজস্ব গতিতে চলেছে দীর্ঘদিন যাবৎ। আইন যদি মনে করে, পুলিশ যদি মনে করে, থানা যদি মনে করে একজনকে গ্রেপ্তার করতে হবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে পারে, গ্রেপ্তার করবে। কিন্তু এক প্রকার জোরপূর্বক গ্রেপ্তার করতে বাধ্য করা হচ্ছে। এই গ্রেপ্তার করানো নিয়ে সারা বাংলাদেশে এখনো পর্যন্ত তাণ্ডব চলছে। পটিয়া থানায় এখনো তাণ্ডব চলছে। ঠিক 1 সপ্তাহ আগে খুলনাতে এমন একটি ঘটনা ঘটেছে যে সেখানে পুলিশের এক এসআইকে অ্যারেস্ট করানো এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া নিয়ে তুলকালাম কাণ্ড। কেএমপি, খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে
পুরো ছাত্র জনতা নামধারী এই গোষ্ঠীটি তালা লাগিয়ে দিয়েছিল। এই ঘটনাগুলো বিরামহীন সারা বাংলাদেশে ঘটছে, অন্যায়ভাবে ঘটছে। আজকে পুলিশকে ঘুরে দাঁড়াতে হবে, কারণ পুলিশ ভাইরা আপনারা আপনাদের ভাইয়ের বোনের রক্তের উপর দাঁড়িয়ে কিভাবে কাজ করবেন? আপনারা কাজ করছেন না, কাজ করতে পারছেন না, আপনাদের মনোবল 1 বছরে ফিরে আসেনি, আমরা দেখতে পাচ্ছি। ঢাকার রাজধানী ঢাকার রাস্তায় বের হলেও দেখা যায় যে রাস্তায় পুলিশ নেই। আপনারা কাজ করবেন কিভাবে? কিন্তু আপনাদের ঘুরে দাঁড়াতে হবে। এই যে আপনাদের হাজার হাজার ভাই বোনকে হত্যা করা হয়েছে, আপনাদের থানায় আক্রমণ করা হয়েছে বিগত 1 বছর সময়কালের মধ্যে, আপনাদের যানবাহন ভাঙচুর করা হয়েছে, আপনাদের অবকাঠামো ভাঙচুর করা হয়েছে, আপনাদের উপর সোজা কথা সীমাহীন নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, এবং এখনো সুযোগ পেলেই এই বৈষম্য নামধারী বৈষম্য ব্যবসায়ীরা, আজকে বলতে হয় যে বৈষম্য ব্যবসায়ীরা, আগে আমরা এক ব্যবসা দেখেছিলাম, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের এক ব্যবসা দেখেছিলাম, সেই ব্যবসাটা এখনকার ব্যবসার থেকে অনেক কম ছিল, অনেকটা কম ছিল মনে হচ্ছে এখনকার সাথে কম্পেয়ার করে। এখন যে ব্যবসাটা শুরু হয়েছে, এই ব্যবসাটা তীব্র। যে আইন শৃঙ্খলা রক্ষা করবে, যে আমাদের সুরক্ষা দেবে, নিরাপত্তা দেবে, সেই হামলার শিকার, অত্যাচারের শিকার, নির্যাতন শিকার হচ্ছে, তাহলে আমাকে সুরক্ষা দেবে কিভাবে? এই জন্যই আজকে সারা বাংলাদেশ অরক্ষিত, যে কোনো জায়গায় যে কোনো রকম অপরাধ অপকর্ম ঘটে যেতে পারে। আজকে বৈষম্য ব্যবসায়ীদের কথায় পুলিশ তাদের পক্ষে কোনো কোনো জায়গায় পক্ষ নিচ্ছেন, কাজ করছেন। এখান থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে নিজেদের পক্ষে কাজ করুন। আপনার অন্য কারো পক্ষে যাওয়ার দরকার নেই। আপনার পুলিশের উপর যে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনার পুলিশ ভাইকে যে হত্যা করা হয়েছে, এগুলো ইন্ডেমনিটি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। আপনাদের আজকে বিচার চাইতে হবে। আপনাদের দেয়ালে পিঠ ঠেকে যাবার সময় এসেছে। যেসব জায়গায়, যেসব থানায়, যেমন পটিয়া থানার ওসি বা পুলিশ একজন নিরপরাধ নিরীহ মানুষ শুধুমাত্র ছাত্রলীগ করবার কারণে তাকে অ্যারেস্ট করতে অস্বীকৃতি জানিয়েছে, নিঃসন্দেহে সাধুবাদ জানাই। এইভাবে আপনাদের ঘুরে দাঁড়াতে হবে। এই যে অন্যায় মবের কাছে আপোষ করা যাবে না, এবং একই সাথে আপনাদের নিজেদের উপরে যে অন্যায় নির্যাতন হয়েছে গত 1 বছরে, সেই অত্যাচারের বিচার চাইতে হবে। প্রয়োজনে চাকরি করলাম না, কি হয়েছে? চাকরি না করলে কে মারা যাব? মারা যাব না। কাজেই প্রতিবাদ জারি রাখতে হবে। আপনাদের হত্যার বিচার চাইতে হবে। পুলিশ হত্যার বিচার পুলিশকেই চাইতে হবে, কেউ চাইবে না এই মুহূর্তে। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, কারো মুখে কোনো টু শব্দ শুনেছেন যে পুলিশ হত্যার বিচার করতে হবে? শোনেননি, শুনবেন না। দেশের স্বাভাবিকতা, দেশের স্বাভাবিক নিয়মে ফিরতে হলে, আইন শৃঙ্খলা ফিরতে হলে নিঃসন্দেহে পুলিশ হত্যার বিচার হতে হবে, বিচার করতে হবে, বিচারের দাবি তুলতে হবে, আপনাদেরই দাবি তুলতে হবে। এবং এই দাবি তোলা থেকেই আপনাদের উপরে যে মব এখনো পর্যন্ত হচ্ছে, কেএমপির কার্যালয়ে তালা লাগানো হচ্ছে, পটিয়া থানায় তালা লাগানো হচ্ছে, পটিয়া থানা ঘেরাও করা হচ্ছে, বিভিন্ন স্থানের থানা ঘেরাও করা হচ্ছে, এগুলো থেকে যদি আপনারা মুক্ত না হতে পারেন, আপনারা স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন না, এমনকি আপনারা চাকরিও করতে পারবেন না। কাজেই এই চাকরি করার চেয়ে না করা ভালো। পুলিশ হত্যার বিচার নিজেদেরই চাইতে হবে। এবং পুলিশ কবে ঘুরে দাঁড়াবে বলে আমি শিরোনামটা দিয়ে এই আলাপটি শুরু করেছি। পুলিশের ঘুরে দাঁড়াতেই হবে, নইলে পুলিশ নিজেও রক্ষা পাবে না, আমরা দেশের আপামর জনসাধারণও নিরাপত্তাহীনতায় দিনের পর দিন ভুগতেই থাকবো। কাজেই পুলিশ শীঘ্রই ঘুরে দাঁড়াক, আমরা সেটি প্রত্যাশা করি। সাধারণ জনগণ পুলিশের পাশে থাকবে, মব পাশে থাকবে না, কিন্তু সাধারণ জনগণ পুলিশের পাশে থাকবে। এই জন্য পুলিশকেই পুলিশের জন্য, নিজেদের জন্য হলে ঘুরে দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষের নানান কারণে ক্ষোভ ছিল, এই কথা সত্য, কিন্তু 5 আগস্ট তার সরকার পতনে যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তার পেছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল, সরাসরি মার্কিন হস্তক্ষেপ ছিল, সে কথা এখন স্বীকার করে নিচ্ছেন খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা এবং সমন্বয়কদের যে দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তার অভিভাবকদের কেউ কেউ, যেমন ফরহাদ মজহার, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতিবিদ এবং জননীতি বিশ্লেষক জেফ্রি ডেভিড স্যাক্স শেখ হাসিনা সরকার পতনের মার্কিন গোপন অভিযান বিষয়ে যে একটি লেখা লিখেছিলেন আরো বেশ কিছুদিন আগে, সেটিকে ফরহাদ মজহার সমর্থন করছেন। তিনি বলছেন যে এটিকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, এবং একই সঙ্গে তিনি বেশ ইন্টারেস্টিংলি বলছেন যুক্তরাষ্ট্র যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নিয়েছিল, তিনি
সেসব উদ্দেশ্য সার্ভ করতে পারছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন। বেশ মজার বিষয়। আমি ফাওয়াদ মজার সম্পর্কে শেষের দিকে আসছি, তার আগে জেফ্রি ডেভিড স্যাক্স যেই লেখাটি লিখেছিলেন সেই লেখাটি সম্পর্কে একটু বলে নিই। তার লেখার শিরোনাম ছিল দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অফ দ্য ইউএস রোল ইন টপলিং দ্য গভর্নমেন্ট অফ ইমরান খান ইন পাকিস্তান রেইজেস দ্য লাইকলিহুড দ্যাট সামথিং সিমিলার মে হ্যাভ অকার্ড ইন বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তানে ইমরান খান সরকারের পতনে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল ঠিক একই ধরনের ভূমিকা বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে দেখা গেছে প্রমাণ সাপেক্ষে। তিনি তার লেখাতে বলছেন, এই লেখাটি হয়তো অনেকের পড়া নেই, জানা নেই, সেই কারণে অংশ বিশেষ তুলে ধরতে চাই। তিনি বলছেন দক্ষিণ এশিয়ার দুই সাবেক প্রধান নেতা তাদের সরকার পতনে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান চলেছে। তাদের মধ্যে একজন পাকিস্তানের ইমরান খান, আরেকজন হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং দুটি ঘটনা একই রকম। তিনি যেভাবে বলার চেষ্টা করছেন যে পাকিস্তানের ক্ষেত্রে যেটি ঘটেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 2022 সালের 7 মার্চ যুক্তরাষ্ট্রে পাকিস্তানে নিযুক্ত যে রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের সাথে দেখা করেন এবং দেখা করে তিনি বলেছিলেন যে সতর্ক করে দিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে মিস্টার খানের যে আক্রমণাত্মকভাবে নিরপেক্ষ অবস্থান, সে কারণে ইমরান খান পাকিস্তান মার্কিন সম্পর্ককে হুমকির মুখে ফেলছেন। এবং লু এ কথা জানিয়ে দিয়েছিলেন যে তার সরকারের বিরুদ্ধে যদি অনাস্থা আনা হয় পার্লামেন্টে, তাহলে তার মতো যারা সরকারি কর্মকর্তা পাকিস্তানে রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা নিরাপদ থাকবেন, অন্যথায় ভয়ঙ্কর কিছু হতে পারে। একথা আমরা সবাই জানি। এবং ডোনাল্ড লুয়ের সেই বক্তব্য রেফারেন্স আকারে টেনে নিয়ে এসে বলছেন যে বাংলাদেশে সাম্প্রতিক সহিংস অভ্যুত্থানেও মার্কিন যুক্তরাষ্ট্র একই ভূমিকা পালন করেছে। ছাত্র অস্থিরতার কারণে প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং বাংলাদেশের সেনাবাহিনী যখন বিক্ষোভকারীদের সরকারি অফিসে হামলা চালানো থেকে বিরত রাখতে অস্বীকৃতি জানায়, তখনই শেখ হাসিনা ভারত পালিয়ে যান বা দেশ ত্যাগ করেন। এবং তার আগে শেখ হাসিনা একটি চমকপ্রদ দাবি করেছিলেন, যখন 2024 সালের 17 মে সেই একই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা অনুমোদন করতে চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা অস্বীকৃতি জানিয়েছিলেন এই কারণে যে এটি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কৌশলের অংশ। কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হননি। এবং শেখ হাসিনা ডোনাল্ড লু সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে 14 দল ছিল সেই দলের নেতাদের ডেকে বলেছিলেন যে সাদা চামড়ার লোকদের একটি দেশ তাকে পতনের চেষ্টা করছে। এবং আপনাদের নিশ্চয় মনে আছে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছিলেন যে সাদা চামড়ার একটি দেশের লোক তাকে বলছেন, প্রস্তাব দিয়েছেন এখানে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার। জেফ্রি স্যাক্স বলছেন যে কিন্তু শেখ হাসিনা তিনি জোটের নেতাদের সামনে বলেছিলেন তিনি কারোর সঙ্গে আপোষ করতে চান না। ইমরান খানের মতো শেখ হাসিনাও নিরপেক্ষতার বৈদেশিক নীতি অনুসরণ করেছিলেন, যার মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই নয়, চীন ও রাশিয়ার সাথেও গঠনমূলক সম্পর্ক ছিল, যা মার্কিন সরকারকে গভীরভাবে আতঙ্কিত করেছিল। এবং হাসিনার যে অভিযোগ তার সত্যতা প্রমাণের ক্ষেত্রে জেফ্রি ডেভিড স্যাক্স আরো কয়েকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ দুটি সামরিক চুক্তি স্বাক্ষর করতে বিলম্ব করেছিল বা অস্বীকার করেছিল, যেগুলো 2022 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব জোর দিয়ে চালিয়ে আসছিল। তার মধ্যে একটি ছিল জেসোমিয়া, অর্থাৎ জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন, যার মাধ্যমে বাংলাদেশকে ওয়াশিংটনের সাথে সামরিক সহযোগিতার জন্য আবদ্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এবং প্রধানমন্ত্রী হাসিনার সরকার স্পষ্টতই এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এই জায়গায় এসে জেফ্রি ডেভিড স্যাক্স বলছেন যে যদি এই বিষয়ে মার্কিন কংগ্রেসে কোনো অভিযোগ জানানো হয় তাতে কোনো লাভ নেই, বরং এই বিষয়ে এগিয়ে আসা উচিত জাতিসংঘের। কারণ গোপন শাসন ব্যবস্থা পরিবর্তন অভিযান আন্তর্জাতিক আইনে স্পষ্টতই অবৈধ এবং বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি। কারণ এগুলো জাতিগুলোকে গভীরভাবে অস্থিতিশীল করে তোলে এবং প্রায় যুদ্ধের মতন
ভয়ঙ্কর কিছু সূত্রপাত ঘটায়, পাশাপাশি নাগরিক বিশৃঙ্খলার দিকে নিয়ে যায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে। তিনি বলছেন যে পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সরাসরি সাক্ষ্য গ্রহণ করা, যাতে এই দুই নেতার সরকার উৎখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রমাণ মূল্যায়ন করা যায়। এবং জেফ্রি ডেভিড স্যাক্স আরো একটি পরিসংখ্যান তুলে ধরেছেন যে যুক্তরাষ্ট্র 1947 সাল থেকে 1989 সাল পর্যন্ত এরকম গোপন অভিযান বিভিন্ন রাষ্ট্রের সরকার পতনের জন্য তারা অভিযান চালিয়েছে 64 ক্ষেত্রে সফল হয়েছে। এর বাইরে আরো অনেক ধরনের অভিযান তারা পরিচালনা করেছে যেগুলো সফল হয়নি। এখন বলি ফারাদ মাজার সম্পর্কে। ফারাদ মাজার সমকালকে একটি ইন্টারভিউ দিয়েছেন বুধবারই, যেটি প্রকাশ হয়েছে। সেখানে তিনি কথা প্রসঙ্গে যেমন জেফ্রি ডেভিড স্যাক্সের এই বক্তব্যকে সমর্থন করলেন, তিনি বললেন যে এটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেই জায়গা থেকে সমকালের আরেকটি প্রশ্ন ছিল, এই বাস্তবতার বর্তমান সরকারকে আপনি কিভাবে দেখছেন? ফারাদ মাজার যে কথাগুলো বলছে, ডক্টর ইউনূসকে আমরা কেন চেয়েছি? আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের এই ঐতিহাসিক রূপান্তরের কেন্দ্র থেকে তিনি যেন জনগণের অভিপ্রায় বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। তিনি হয়তো চেষ্টা করছেন ভারতকে মোকাবেলার ক্ষেত্রে নানান কিছু করতে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেমন করে রেজিম চেঞ্জ করতে চেয়েছিল, তেমনি বাংলাদেশেও রেজিম চেঞ্জ কি হয়েছে? এই কথাটা উনি কি প্রমাণ করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? তিনি বলছেন এই দিকে সন্দেহ দেখা দিয়েছে। তিনি ব্যর্থ হলে জেফ্রি ডেভিড স্যাক্সের মূল্যায়ন সঠিক বলে প্রমাণিত হবে। জেফ্রি স্যাক্স আমাদের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন, মানে গণ অভ্যুত্থানের পিছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল, এই বক্তব্য উপস্থাপন করে তিনি গণ অভ্যুত্থানকে ছোট করে দেখতে চেয়েছেন, কিন্তু তার কথাটা পুরোটা মিথ্যা নয়। ফারাদ মাজারদের তো অন্যরকম এজেন্ডা রয়েছে। সেই জায়গা থেকেও যে একেবারে যুক্তরাষ্ট্রের এই গোপন অভিযান, ডিপ স্টেটের খেলা, যেটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ জেফ্রি ডেভিড স্যাক্স প্রমাণ সাপেক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন, সেটিকে অস্বীকার করতে পারেননি। অতএব প্রমাণ আরো মিলবে। সাধারণ মানুষ অংশ নিয়েছিল অভ্যুত্থানে, এই কথা সত্য, কিন্তু সাধারণ মানুষ জানতেন না যে এর পেছনে কি খেলা রয়েছে, এটাও সত্য। বারবার আমি একই কথা বলি।